রিফাত হত্যা, 11 কিশোর আসামির বিভিন্ন মেয়াদে সাজা। আজই বরখাস্ত হচ্ছেন ইরফান, দ্রুত তদন্ত শেষ করবে পুলিশ। নতুন করে শুরু হচ্ছে ব্লগার ওয়াশিকুর হত্যা মামলা। মামলা ও বদলিতে যেন প্রকল্প বাধাগ্রস্ত না হয় বললেন প্রধানমন্ত্রী। তাহিরপুরের সাবেক ওসি নন্দনের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক। দেখছেন এটিএন নিউজ। 3টা নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। আলোচিত রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক 14 আসামির রায় ঘোষণা করা হয়েছে আজ। বরগুনা শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান এই রায় ঘোষণা করবেন। পুলিশের অভিযোগপত্রের দ্বিতীয় খণ্ডে থাকা 14 জন অপ্রাপ্তবয়স্কের রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সকাল 9টা থেকে জামিনে থাকা 8 শিশু আদালতে উপস্থিত হতে শুরু করে। বাকি 6 জনকে প্রিজন ভ্যানে করে বরগুনা জেলা কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। গত বছরের 26 জুন স্থানীয় সন্ত্রাসী নয়ন বন্ড ও তার সহযোগীরা বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে আহত করার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে তার মৃত্যু হয়। আজই সাময়িক বরখাস্ত হচ্ছেন দণ্ডপ্রাপ্ত কাউন্সিলর ইরফান সেলিম। সচিবালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। অভিযোগটা আমাদের কাছে নথিভুক্ত হয়েছে এবং আমরা প্রসেস করছি। সম্ভবত আইন অনুযায়ী তাকে আজকেই আমরা বরখাস্ত করব, সাময়িকভাবে বরখাস্ত করব। যখন বরখাস্ত হবে তারপরে দিয়ে তাকে আইনের আওতায় নিয়ে আসা হলো এবং পরবর্তী প্রক্রিয়াটা তার বিরুদ্ধে যাবে। এখন সেখানে কোর্টেরও আইনগত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার আছে এবং আমরা কোর্টের যে সমস্ত সিদ্ধান্ত সেগুলোকে আমরা আমলে নেব। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলার তদন্ত দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। দুপুরে তেজগাঁও থানায় নারী ও শিশুদের দ্রুততম সেবা প্রদানে কুইক রেসপন্স টিমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এদিকে মঙ্গলবার ভোরের দিকে সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের প্রোটোকল কর্মকর্তা এবি সিদ্দিক দীপুকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে নিয়ে আসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার আরও বলেন যে এই মামলার সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। এখন সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা হবে আর এ সময় অপরাধীদের পরিচয় যাই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। প্রয়োজন পড়লে মামলাটির তদন্ত ভার ডিবিকে দেওয়া হবে বলেও জানান তিনি। আসামি গ্রেপ্তার হয়েছে গতকালকে। 2 নম্বর যে আসামি ছিল দীপু, তাকে আমরা আমাদের ডিবি টিম আমরা টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছি। আসামি গ্রেপ্তার করা শেষ। এখন এটার সাক্ষ্য প্রমাণ আমরা সংগ্রহ করব এবং এটি আমরা দ্রুত তদন্ত শেষ করে আমরা বিচারের জন্য আদালতে সোপর্দ করব। এটি আমরা ডকেটটা ডেকে আমরা দেখে প্রয়োজন মনে করলে এটি ডিবিতে নিয়ে আসা হবে। অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার আবার শুরু থেকে বিচার করা হবে। কয়েকটি আইনি ত্রুটি ও জটিলতার কারণ দেখিয়ে রাষ্ট্রপক্ষ পুনর্বিচারের আবেদন করায় মঙ্গলবার আর রায় হয়নি। আসামিদের বিরুদ্ধে পুনরায় অভিযোগ গঠন করে সব সাক্ষীর সাক্ষ্য আবার নিতে আদালতে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন হাওলাদার। সেই আবেদন গ্রহণ করে ঢাকা 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম নতুন করে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 4 নভেম্বর দিন ঠিক করে দেন। পুনরায় অভিযোগ গঠনের আবেদনে বলা হয়েছে, মামলার আসামি সাইফুল ইসলাম ঘটনার সময় অন্য একটি নাশকতার মামলায় কারাগারে ছিলেন। তিনি প্রত্যক্ষভাবে সরাসরি হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন না। তিনি কারাগারে থেকেই হত্যার একজন ষড়যন্ত্রকারী ও পরামর্শক হিসেবে কাজ করেছিলেন। সাইফুলকে কারাগার থেকে এনে 164 ধারার জবানবন্দি নেওয়া হয়েছিল। জানাবো দেশের আরও কিছু খবর।
মামলা এবং কর্মকর্তাদের বদলির কারণে প্রকল্প বাস্তবায়ন যাতে বাধাগ্রস্ত না হয় এমন নির্দেশনা প্রধানমন্ত্রীর। সকালে আগারগাঁয়ে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকে বৈঠকে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। আর এই বৈঠকে ৫,১৮৯ কোটি টাকা খরচে মোট ৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নোয়াখালী সোনাপুর থেকে ফেনীর সোনাগাজী সড়ক উন্নয়ন সংশোধিত প্রকল্প, টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ সংশোধিত প্রকল্প এবং ঢাকা উত্তর সিটির ট্রাফিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প। বৈঠক শেষে পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়ন নিয়ে দিয়েছেন কয়েকটি অনুশাসনও। এর মধ্যে মামলা আর বদলিতে যাতে প্রকল্প বাস্তবায়নের সমস্যা না হওয়া এবং রাস্তা নির্মাণে জলাশয়গুলোকে রক্ষা, এছাড়াও সিটি কর্পোরেশনগুলোর সক্ষমতা বাড়ানোর নির্দেশনাও দিয়েছেন তিনি। সুনামগঞ্জের তাহিরপুর থানার সাবেক ওসি নন্দনকান্তি ধরের অবৈধ সম্পদের খোঁজে রেকর্ডপত্র পর্যালোচনা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত কোটি কোটি টাকা থাকার অভিযোগ রয়েছে। তাওহিদ সরো জানাচ্ছেন বিস্তারিত। তোমার হাতের ছোঁয়া পাই যেন স্বপ্নের অনুভূতি। এ ধরনের মিউজিক ভিডিও করে 2018 সালে আলোচিত সমালোচিত হয়েছিলেন সুনামগঞ্জের তাহিরপুর থানার সাবেক ওসি নন্দনকান্তি ধর। অভিযোগ আছে 2017 সালে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব নেওয়ার পর থেকেই তার জীবনে যুক্ত হয় ভিন্ন মাত্রা। গত বছরের শেষের দিকে দুদকে একটি অভিযোগ আসে এই ওসির আয়েশি জীবন নিয়ে, যেখানে বলা হয় একদিনই তার আয় কয়েক লাখ টাকা। স্থানীয় এক নেতার আশীর্বাদ ছিল তার। জানা গেছে দুর্নীতির অভিযোগে কারাগারে থাকা বরখাস্ত ডিএজি মিজানেরও ঘনিষ্ঠজন ছিলেন তিনি। মূলত বালুপাথর সমৃদ্ধ জাদুকাটা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে তা উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হয়েছিলেন তিনি। অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়। পর্যালোচনার জন্য প্রয়োজনীয় নথি চাওয়া হয় নন্দনকান্তি ধর এবং তার স্ত্রী ও পরিবারের সদস্যদের। তবে করোনাকালের ধীরগতি কাটিয়ে আবারও গতি ফিরেছে এই অনুসন্ধানে। এ ব্যাপারে কথা বলতে নারাজ দুদক। আমাদের কোনো অনুমতি নেই, আমাদের এই বিষয়ে কোনো কথা বলার সুযোগ নেই। পিআরওর সাথে যোগাযোগ করেন। জানা গেছে বর্তমানে সুনামগঞ্জের কোর্ট ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন নন্দনকান্তি ধর। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। 3টে নিউজ আওয়ারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকবেন। রিফাত হত্যা, 11 কিশোর আসামির বিভিন্ন মেয়াদের সাজা। আজই বরখাস্ত হচ্ছেন ইরফান, দ্রুত তদন্ত শেষ করবে পুলিশ। নতুন করে শুরু হচ্ছে ব্লগার ওয়াশিকুর হত্যা মামলা। মামলা ও বদলিতে যেন প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত না হয়, নির্দেশনা প্রধানমন্ত্রীর। তাহিরপুরের সাবেক ওসি নন্দনের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে আবারও আমন্ত্রণ জানাচ্ছি 3টে নিউজ আওয়ারে। দর্শক, যেমনটি শিরোনামে বলছিলাম, আরও একবার জানিয়ে দিতে চাই যে আলোচিত রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক 14 আসামির রায় ঘোষণা করা হয়েছে। আসামিদের মধ্যে 6 জনের 10 বছর ও 4 জনের 5 বছর, 1 জনের 3 বছরের সাজা দিয়েছেন আদালত। দুপুরে বরগুনা শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন। পুলিশের অভিযোগপত্রে 2য় খণ্ডে থাকা 14 জন অপ্রাপ্তবয়স্কের রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়। সকাল 9টা থেকে জামিনে থাকা 8 শিশু আদালতে আনা হয়।
বাকি 6 জনকে প্রিজন ভ্যানে করে বরগুনা জেলা কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। গত বছরের 26 জুন স্থানীয় সন্ত্রাসী নয়ন বন্ড ও তার সহযোগীরা বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে আহত করার পর বরিশাল শেরেবাংলা মেডিকেলে তার মৃত্যু হয়। যেমনটি জানাচ্ছিলাম যে আলোচিত সেই বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক 14 আসামির মধ্যে 6 জনকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত এবং এছাড়াও 4 জনকে 5 বছর এবং একজনকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের প্রতিনিধি মোস্তফা কাদের রয়েছে আদালত প্রাঙ্গণে। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মোস্তফা কাদের, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আসলে এই রায়টি অনেক দ্রুত দেয়া হলো, এই নিয়ে রিফাতের পরিবারের কি ভাষ্য এবং আদালত প্রাঙ্গণের মোটামুটি কি অবস্থা এখন এই মুহূর্তে আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ জলি। আপনি যেরকমটা বলছিলেন যে বাংলাদেশের বহুল আলোচিত রিফাত এই রায়ে 14 কিশোর অপরাধীর মধ্যে 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে 6 জনকে 10 বছর, 4 জনকে 5 বছর এবং একজনকে 3 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 3 জনকে বিজ্ঞ আদালত খালাস প্রদান করেছেন। এই রায়ে বরগুনার আদালত প্রাঙ্গণে এখন অসংখ্য উৎসুক মানুষের ভিড় রয়েছে। নিহত রিফাত শরীফের বাবা সহ তার পরিবারের সদস্যরা এবং আসামি পক্ষের পরিবারের সদস্য এখানে রয়েছেন। এখানে রাষ্ট্রপক্ষের বক্তব্য হচ্ছে যে তারা সঠিকভাবে এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী এবং তাদের পরিবারের বক্তব্য হচ্ছে যে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে এবং তারা উচ্চ আদালতে আপিল করবেন। এই মোকদ্দমায় সর্বনিম্ন সাজা দেওয়া হয়েছে 30 মোল্লাকে। তার পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে তারা উচ্চ আদালতে আপিল করবেন। এই ছিল বরগুনা আদালতের সর্বশেষ পরিস্থিতি। এছাড়াও এই রায়ের বিজ্ঞ আদালত একটি অবজারভেশন দিয়েছে। অবজারভেশনে বলেছে যে এই ঘটনার পিছনের নেপথ্যের নায়ক ছিল মিন্নি। এই মিন্নির নায়ক ছিল মিন্নি। এই মিন্নির তার বেপরোয়া জীবনযাপন এবং অনৈতিক কর্মকাণ্ডের কারণে এই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এবং যেহেতু কিশোরদের শাস্তি কম, যে কারণেই কিশোররা এই অপরাধের সাথে জড়িত হয়েছে এবং আদালত মনে করেছে যদি তাদেরকে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত করা না হয় তাহলে দেশে কিশোর অপরাধীর সংখ্যা এবং কিশোর গ্যাংয়ের সংখ্যা বৃদ্ধি পাবে। এই অবজারভেশন থেকেই আদালত তাদেরকে শাস্তি দিয়েছে এবং বলেছে যে এই কিশোরদের নৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা এবং নৈতিক মূল্যবোধের অভাবের কারণেই এই কিশোররা অন্যায় পথে ধাবিত হয়েছে এবং তাদেরকে সঠিকভাবে পারিবারিক শিক্ষা দিতে পারলে তারা হয়তো এই ঘটনার সাথে যুক্ত হতেন না এবং আজকের এই রিফাত শরীফ সহ আরও 24টি পরিবার ধ্বংস হতো না যদি তাদেরকে নৈতিকভাবে সঠিক শিক্ষা দেওয়া যেত। এই ছিল জলি বরগুনা আদালত প্রাঙ্গণ থেকে এই রায়ের পরে সর্বশেষ পরিস্থিতি। জলি, অসংখ্য ধন্যবাদ মোস্তফা কাদের আপনাকে। দর্শক, মোস্তফা কাদের আমাদের বরগুনার প্রতিনিধি, তিনি জানাচ্ছিলেন বরগুনা আদালত প্রাঙ্গণ থেকে যে সেই আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। যাব পরের খবরে। নিজ কর্মস্থলে ফেরার সুযোগ সৃষ্টিতে আবারও সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন দেশে আটকে পড়া প্রবাসীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সৌদি আরব, বাহরাইন এবং ব্রুনাই প্রবাসীরা নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরে দ্রুত কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি জানান। সুমন হোসেন গত জানুয়ারিতে বাহরাইন থেকে দেশে আসেন। ভিসার মেয়াদ ছিল জুলাই পর্যন্ত। এর মধ্যে একটি এজেন্সি আবারও তাকে বাহরাইনে পাঠানোর কথা বলে প্রায় 2.5 লাখ টাকা নেয় তার কাছ থেকে, কিন্তু পরে করোনা পজিটিভ দেখিয়ে তার ফ্লাইট বাতিল করা হয়। ট্রাভেলস হোক, মেডিকেল কর্তৃপক্ষই হোক, যে কোনো এক জায়গায় আমার সাথে প্রতারণা করা হয়েছে। আমার 2-2.5 লক্ষ টাকার মতন খরচ করাইছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রবাসীরা তাদের মানবতর জীবনের কথা তুলে ধরে বলেন, কারো ভিসার মেয়াদ শেষ, আবার অনেকের সবকিছু ঠিক থাকলেও সরকারি তৎপরতার অভাবে বিদেশ যেতে পারছেন না। যেমন ইন্ডিয়া, তাদের কূটনীতিক তৎপরতা বলেন, তাদের ভিসা ওপেন, ভিসা ওপেন, তারা চলে গেছে। গত 2 মাস আগে আমরা একটা মানববন্ধন করছি, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী মন্ত্রণালয়, আমরা স্মারকলিপি দিছি, কিন্তু আমাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা হয় নাই। মানববন্ধনে জানানো হয়, পাসপোর্ট, ভিসা সহ প্রয়োজনীয় সবকিছু ঠিক থাকলেও প্রায় 25,000 সৌদি প্রবাসী এখনো সে দেশে যেতে পারেননি। লক্ষ
লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়েছি, এনজিও থেকে লোন নিছি, আমরা লোন পরিশোধ করতে পারতেছি না। মানুষের কাছ থেকে হাবলাত নিছি, সে ঋণ পরিশোধ করতে পারতেছি না। করোনার জন্য আমাদের জীবনটা তছনছ হয়ে গেল গা। এখন আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে ছেলে মেয়েদেরকে দিয়ে চলবে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দুই বোন মুশফিকা মোস্তফা ও মোবাশিরা মোস্তফাকে তাদের বাবার বাড়িতে তুলে দিয়েছে রাজধানীর গুলশান থানার পুলিশ। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নজরে নিয়ে বিজয়া দশমীর ছুটির মধ্যেই সোমবার সন্ধ্যায় বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা দিয়েছিলেন। হাইকোর্ট আগামী 1 নভেম্বর মুশফিকা মোস্তফা, মোবেশরা মোস্তফা ও তাদের পিতার দ্বিতীয় স্ত্রী আঞ্জু কাপুরকে সঙ্গে নিয়ে গুলশান থানার ওসিকে আদালতে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন। আর এ সময় পর্যন্ত গুলশান 2-এর 95 নম্বর সড়কের 4 নম্বর বাসার সামনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করে 2 মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের এডিসি নাজমুল হাসান ফিরোজ জানান, আদালতের নির্দেশ বাস্তবায়ন করে রাতেই সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমানকে জানানো হয়েছে। অঞ্জু কাপুর যিনি এখানে অবস্থান করছেন, ওনার সঙ্গে কথা বলি এবং ওনার সহযোগিতা আমরা অ্যাকচুয়ালি পেয়েছি। এই বিল্ডিংয়ে পুরো 3টা ফ্লোর, 2nd ফ্লোরে উনি অবস্থান করেন, 3rd ফ্লোর এই 2 মেয়ের জন্য ছেড়ে দিয়েছেন। সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান হত্যার ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে সাভারের রাজাসন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল বাগেরহাটের মোরেলগঞ্জ থানার নিজাম শরীফের ছেলে আজাদ শরীফ ও সাভারের ডগরমোড়া এলাকার আব্দুল গনির ছেলে রনি। র্যাব আরও জানায়, রনি ও আজাদ হত্যাকাণ্ডের কথা স্বীকারও করেছে। এ ঘটনায় আরও 4 জন জড়িত থাকার কথা জানিয়েছে তারা। এর আগে রোববার আরেক আসামি আরিফ মিরকে মাদক মামলায় নড়াইলের নড়াকাটি থানায় গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে এই হত্যা মামলায় সাভার মডেল থানায় আনার প্রক্রিয়া চলছে। গত শনিবার ভোরে রাজশাহী থেকে বাসে সাভারের সিআরপি রোডে নামলে ছিনতাইকারী ছুরিকাঘাতে নিহত হয় মোস্তাফিজ। এ ঘটনায় তার বাবা সাভার মডেল থানায় একটি মামলা করেন। ঝিনাইদহের কোটচাঁদপুরে তেলবাহী ট্রেনের ট্যাঙ্কার লাইনচ্যুত হওয়ায় প্রায় 10 ঘণ্টা বন্ধ থাকার পর খুলনা সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবারও চালু হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে তেলবাহী ট্রেনের চালককে। শাবদাপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, সকাল 8টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুপুর 12টার কিছু আগে লাইনচ্যুত তেল ট্যাঙ্কারগুলো সরানো হলে ট্রেন চলাচল আবারও শুরু হয়। এই সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ত্যাগ করে। এই ঘটনায় তেলবাহী ট্রেনের চালক আনিসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে। মঙ্গলবার রাত 1:45টার দিকে খুলনা থেকে পার্বতীপুরগামী একটি তেলবাহী ট্রেন এবং দর্শনা থেকে যশোরগামী পাথর বোঝাই একটি ট্রেন সিগন্যাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে। আর এই ট্রেন দুটির মুখোমুখি সংঘর্ষ হলে তেলবাহী ট্রেনের ইঞ্জিন সহ 3টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত না হলেও খুলনার সঙ্গে সব রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ভারতের বিকল্প দেশগুলো থেকে এখন প্রতিদিন চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ আসছে। এভাবে সরবরাহ বাড়ায় বাজারেও এই পণ্যটির দাম কমছে। চট্টগ্রাম বন্দর ও পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, আমদানি বাড়ায় 2 সপ্তাহের ব্যবধানে খাতুনগঞ্জ পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি 15 থেকে 25 টাকা কমেছে। সেখানকার আড়তে এখন 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমদানি করা পেঁয়াজ। আর খুচরায় দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা। খুচরায় শুধু মিয়ানমারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। অন্যান্য দেশের পেঁয়াজ 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে চট্টগ্রাম বন্দর থেকে খালাস হওয়া পেঁয়াজ সরাসরি চলে যাচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জ ও ঢাকার মৌলভীবাজারে। এই 2 জায়গা থেকে মূলত সারা দেশে পেঁয়াজ সরবরাহ করা হয়। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা।
নওগাঁর একটি প্রত্যন্ত গ্রামে গড়ে তোলা হয়েছে কৃষি জাদুঘর ও পাঠাগার। ব্যক্তিগত উদ্যোগে ব্যতিক্রমী এই কাজটি করেছেন মালদা উপজেলার জাহাঙ্গীর শাহ। তার এই জাদুঘরটি সহায়ক হয়ে উঠেছে দেশ বিদেশের গবেষকদের কাছে। কৃষির উন্নয়নেও সহায়তা করছে এটি। কৃষি জাদুঘর ঘুরে এসে জানাচ্ছেন বুলবুল হাবিব, আর ছবি তুলেছেন রুবেল ইসলাম। কাঠের তৈরি ধান মাপার আড়িটি আনা হয়েছে কক্সবাজার থেকে। ফেনী থেকে এসেছে গোলপাতার মাথাল জুমলা, মৌচাক কাটাদা। এভাবেই সাঁওতালদের বেড়া, গান্ডু সহ দেশের প্রায় 64 জেলার প্রাচীন কৃষি উপকরণ একসঙ্গে দেখা যাবে জাহাঙ্গীর শাহের কৃষি জাদুঘরে। দু সালে নওগাঁর মান্দা উপজেলার কালীগ্রামে পৈতৃক বাড়িতে জাদুঘর ও পাঠাগার গড়ে তোলেন জাহাঙ্গীর আলম শাহ। রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক তিলে তিলে জোগাড় করেছেন দড়ি পাকানো ট্যাকর্যাশ, গরুর জোয়াল, বক ধরার ফাঁদ, জমির মাটির কাজের হাতুড়ি, নাংলা, ঘানি ভাঙা জ্যাট, আটা, তেল ও ডাল পেশা জাতা, তেল মাপার ওরং সহ বিলুপ্ত প্রায় কৃষি উপকরণ। কৃষক পরিবারে আমার জন্ম, এই জন্য কৃষিটা আমার ছোটবেলা থেকে আমার ভালো লাগা একটা বিষয়। এই ভালো লাগা থেকেই এই পরবর্তীতে কৃষি লাইব্রেরি করা। এই জিনিসগুলো সংগ্রহ করতে করতে কখন মনের অজান্তেই আমার কৃষি লাইব্রেরিটি, এই মিউজিয়ামটি তৈরি হয়ে গেছে। জাদুঘরের পাশাপাশি তিনি গড়ে তুলেছেন পাঠাগার। এতে কৃষি বিষয়ক 6000 বই পুস্তক রয়েছে। জাহাঙ্গীর শাহ বাড়িতে রোপণ করেছেন দুর্লভ ঔষধি ও ফলদ গাছ। কৃষি পঞ্জিকাও করেছেন তিনি। কৃষকরা এখানে বইপত্র পড়েন, প্রশিক্ষণও পান। কৃষকের জিনিসগুলো না আমাকে সংগ্রহ করতে হয় নিজেকেই। অন্যের সহযোগিতা সেটা পার্সেন্টেজ কম, তবে সহযোগিতা সবার আছে। এই জাদুঘর ও পাঠাগারে আসেন দেশ বিদেশের গবেষকরা, আসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কৃষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। আমার দেখা মতে এটা বাংলাদেশ প্রথম কৃষি লাইব্রেরি। অসাধারণ একটা সংগ্রহ সাদা। প্রত্যেক জাতির কিন্তু ইতিহাস জানা দরকার। ইতিহাস জানলে কিন্তু তারপরে আমাদের কি ছিল, আমাদের কি উন্নয়ন করলাম, আরও কি করতে পারি, সেই অনুপ্রেরণাটা এখান থেকে পাবে। গুণীয় ব্যক্তিত্ব কৃষিক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক সহ অসংখ্য পদক পেয়েছেন। আম খেলে ঘুম হয়, জাম খেলে রক্ত, আখ খেলে হয় জানি দাঁত বড় শক্ত। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। সময় হলো বাজে সৃষ্টির বিরতি নেবার। ফিরে এসে আরো জানাচ্ছেন। পাকিস্তানের পেশোয়ারে মাদ্রাসায় বোমা হামলা, নিহত 7। ড্র করে পয়েন্ট হারালো এসি মিলান। বিরতি থেকে আবারও ফিরে এলাম 3টা নিউজ আওয়ারে। আর ফিরে এসে এবারে জানাবো দেশের বাইরের খবর। পাকিস্তানের পেশোয়ারে একটি মাদ্রাসায় বোমা হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 70 জনের বেশি। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 8:30টার দিকে পেশোয়ারের দীর কলোনি এলাকায় এই ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 জন শিক্ষকও রয়েছেন। নিহতদের মধ্যে 4 জনের বয়স 15 থেকে 25-এর মধ্যে। কোরআন ক্লাসের সময় এই ভয়াবহ বিস্ফোরণটি হয়। জ্যেষ্ঠ পুলিশ সুপার মনসুর আহমদ নিশ্চিত করেছেন, কেউ একজন তার শরীরে বা ব্যাগে রাখা 5 কেজি ওজনের বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। বিস্ফোরণে পুরো কক্ষটি তছনছ হয়ে গেছে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার এই দায় স্বীকার করেনি। প্রাথমিক কিছু আলামত সংগ্রহ করে হামলার পেছনে জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। করোনার বিস্তার ঠেকাতে নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে ইতালিতে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। বেশ কয়েকটি শহরে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। ইতালি যে শহরগুলোতে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন, সেই তুরিন, মিলান, নেপলস, রোম, পালের্মো শহরে ব্যাপক আকারে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার
করে নিরাপত্তা বাহিনী। সবশেষ পদক্ষেপ হিসেবে বার, রেস্টুরেন্ট, জিমনেশিয়াম, সিনেমা হল এবং সুইমিং পুল ব্যবহারে সন্ধ্যা পর্যন্ত সময় বেঁধে দেয় সরকার। এছাড়া লম্বার্ডিতে রাতে কারফিউ জারি করা হয়। বিক্ষোভকারীদের দাবি, এসব পদক্ষেপের মাধ্যমে তাদের আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে। তারা ফ্রিডম ফ্রিডম বলে স্লোগান দিয়ে প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে বিক্ষোভ করায় তাদের সরিয়ে দেওয়ার চেষ্টার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে। প্রবীণদের ওপর ভালোভাবে কাজ করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা টিকা। করোনায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন প্রবীণরা। আর বার্ধক্যজনিত রোগ থাকলে মরণ ব্যাধি হয়ে উঠছে এই কোভিড-19। সেই প্রবীণদের ওপরই অসাধারণ কাজ করছে অক্সফোর্ডের টিকা। তাদের ক্ষেত্রে অ্যান্টিবডি এবং টি সেল তৈরিতে সবচেয়ে ভালো কাজ করছে এই টিকাটি। এই ফলাফলে উৎসাহিত অক্সফোর্ডের গবেষকরা। এদিকে করোনা আক্রান্ত প্রবীণদের এই টিকা দিলে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমে যাচ্ছে বলে দাবি তাদের। নভেম্বরের শুরুতেই সাধারণ মানুষকে টিকা দেওয়া শুরু হয়ে যেতে পারে ব্রিটেনে। সেই কারণেই একটি হাসপাতালকে টিকা দেওয়ার ব্যবস্থা করে রাখার জন্য নির্দেশ পাঠানো হয়েছে। অক্সফোর্ডের সঙ্গে যৌথভাবে করোনা টিকা তৈরির কাজ করছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। সারা বিশ্বে টিকা তৈরির দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে এই টিকা। জানাবো খেলার খবর। সিরিয়া লিগে চলতি মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারিয়েছে এসি মিলান। সোমবার রাতে রোমার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে তারা। নিজেদের মাঠে খেলার দ্বিতীয় মিনিটে জালাতান ইব্রাহিমোভিচের গোলে এগিয়ে যায় এসি মিলান। এর ১২ মিনিট পর এডেন জেকোর গোলে সমতায় ফেরে রোমা। বিরতির পর ৪৭ মিনিটে সালিমিকার্স গোল করে লিড এনে দেন মিলানকে। ৭১ মিনিটে ভেরেটোরের গোলে আবারও খেলায় ফেরে রোমা। ৭৯ মিনিটে ইব্রাহিমোভিচ নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। আর ৮৪ মিনিটে রোমাকে তৃতীয়বারের মতো সমতায় ফেরান কুম্বুলা। শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে এই দুই দল। এই ড্রয়ের পরও ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে স্থানে রয়েছে এসি মিলান। সমান সংখ্যক খেলায় ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে রোমা। এবার ক্রিকেটের খবর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস আক্রমণ আরও শক্তিশালী হবে। প্রেসিডেন্ট কাপে তাসকিন, রুবেল, আল আমিনদের ধারাবাহিক পারফরমেন্সে এই আত্মবিশ্বাস বিসিবি সভাপতি নাজমুল হাসানের। এদিকে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে সফরে আসবে বলে মনে করছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। Well, talking about the response, how about this for a response from this young man? করোনার মধ্যে ক্রিকেট মাঠে ফেরানোই বড় চ্যালেঞ্জ ছিল বিসিবির। বায়োবাবল নিরাপত্তায় কোনো ধরনের ঝামেলা ছাড়াই প্রেসিডেন্ট কাপ শেষ করেছে বোর্ড। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান বিসিবি সভাপতি। সদ্য শেষ হওয়া এই টুর্নামেন্টে পেসারদের পারফরমেন্স নাজমুল হাসানকে বড় স্বপ্ন দেখাচ্ছে। সবচেয়ে ভালো লেগেছে তাসকিন, দ্য ওয়ে হি হ্যাজ কাম ব্যাক। আমরা একটা সময় ভেবেছিলাম ও বোধহয় ওই রকম ন্যাশনাল টিমে জায়গা করার মতো সুযোগ ওর আসবেই না, কিন্তু এখন তো মনে হচ্ছে ও খুব ভালোভাবেই কাম ব্যাক করেছে। রুবেল, যাকে নিয়ে আমরা কি করব ভাবছে অনেক সময়, কতদিন খেলবে কি খেলবে না, দলে চান্স পাবে কি পাবে না, রুবেল হ্যাজ বোল্ড বিউটিফুলি। শুধু তাই না, আপনি দেখেন সুমন খান একটা নতুন ছেলে দেখেছি, কিন্তু এটাই শুধু না, আপনি আরও অন্যরা, আপনি আলামিন ভালো বল করেছে, এবাদত ভালো বল করেছে। দলের বিপদে কাণ্ডারি হয়ে নজর কেড়েছেন নাজমুল একাদশের ব্যাটসম্যান ইরফান শুক্কুর। তৌহিদ হৃদয়ও আলো ছড়িয়েছেন প্রেসিডেন্ট কাপে। সেই আলো চোখে লেগেছে বোর্ডের এই শীর্ষকর্তার। ইরফান শুক্কুর ইজ এ গুড ব্যাটসম্যান। সে কিন্তু ধারাবাহিকভাবে রান করে গেছে প্রায় প্রতিটা ম্যাচেই। সো ইরফান শুক্কুর প্রত্যেকবার সে কিন্তু একটা ক্রিটিক্যাল টাইমে এসে ব্যাটিংটা করেছে। এবং এর সাথে সাথে দেখবেন আপনি আরেকটা ছেলের কথা, এখানে আরেকটা ছেলেকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তৌহিদ হৃদয়। ও হয়তো খুব আহামরি কিছু করেনি, কিন্তু প্রত্যেকটা পার্টনারশিপ, যে কয়টা ম্যাচে রান হয়েছে, যেগুলো জিতেছেও, আপনি যদি দেখেন মুশফিকের সাথে বলেন, ইরফান শুক্কুরের সাথে বলেন, এই তৌহিদ হৃদয় কিন্তু ওই ক্রিটিক্যাল সময়টায় সাপোর্টটা দিয়ে গেছে। শ্রীলঙ্কা সফর হবে করেও স্থগিত হওয়ায় আগামী বছর মার্চে নিউজিল্যান্ড সফরের আগে কোনো আন্তর্জাতিক সিরিজ নেই বাংলাদেশের। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, জানুয়ারিতে বাংলাদেশ সফর করার ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজের সাথে ইতিবাচক আলোচনা এগোচ্ছে। আশা করছি এটা আমাদেরকে অনেক কনফিডেন্স দিবে এবং ইনশাল্লাহ আমরা এর মধ্যে আবার দু একটা ডোমেস্টিক ক্রিকেট চালু করবো। তারপর তো ওয়েস্ট ইন্ডিজ আসতেছে, আমরা
সেটা কিন্তু আমরা করবো, বাট এখন পর্যন্ত সব কিছু কনফার্ম আছে। আমাদের কাছে মনে করেন যে সমস্যা হবে না ওয়েস্ট ইন্ডিজের সিরিজটা করবো। খায়রুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। খেলার খবর জানিয়ে শেষ করবো 3টা নিউজ আওয়ার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রিফাত হত্যা, 11 কিশোর আসামির বিভিন্ন মেয়াদে সাজা। আজই বরখাস্ত হচ্ছেন ইরফান, দ্রুত তদন্ত শেষ করবে পুলিশ। নতুন করে শুরু হচ্ছে ব্লগার ওয়াশিকুর হত্যা মামলার বিচার। মামলা ও বদলিতে যেন প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত না হয়, নির্দেশনা প্রধানমন্ত্রীর। তাহিরপুরের সাবেক ওসি নন্দনের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক। পাকিস্তানের পেশোয়ারে মাদ্রাসায় বোমা হামলা, নিহত 7। এবং ড্র করে পয়েন্ট হারালো এসি মিলান। এই ছিল 3টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STRT স্পেস এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।